হঠাৎ করে সরকারি কর্মচারীদেরকে উস্কে দেওয়ার জন্য, অর্থাৎ আহ, এমনিতে ধরেন সেনা প্রশাসন বা সশস্ত্র বাহিনীর সঙ্গে একটি নাজুক পরিস্থিতি বলা চলে, একটি টানাপোড়েন চলছে, এর মধ্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে আহ, আবার একটি টানাপোড়েনের মধ্যে ফেলে দেওয়ার জন্য হঠাৎ করে এই অধ্যাদেশটি জারি করা হলো। আপনারা যদি দেখেন, 22 তারিখ থেকে শুরু হলো পদত্যাগের গুঞ্জন। 22শে মে, 24শে মে জানা গেল তিনি পদত্যাগ করছেন না, 25শে মে এই অধ্যাদেশটি জারি করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। সচিবালয়ে হঠাৎ করে একটা অধ্যাদেশ জারি করা দেওয়া হয়েছে। এই আদেশ জারি করার পর থেকে সচিবালয়ের কর্মী যারা রয়েছেন বাংলাদেশের ভিতরে সব জায়গায় 18 লাখ সচিবালয় সচিব বা সরকারি কর্মচারী তারা রাজপথে চলে এসেছে। তাদের দাবি একটাই, এই যে অধ্যাদেশ জারি করা হয়েছে এটা বাতিল করতে হবে, কারণ এটা নাকি অনেক তাদের জন্য জুলুম হয়ে যায়। প্রিয় দর্শক, হঠাৎ করে এই আদেশ বা এই আইন কারা করলো? যখন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইলেন তখন এই আইন করে সচিবদেরকে আমলাদেরকে রাজপথে নামিয়ে দেওয়া হলো। এখানে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এই ষড়যন্ত্র নিয়ে কথা বলেছেন ডক্টর কনক সারোয়ার। তারা তো আসলে বুঝতে পারবেন যে আসিফ নজরুল হয়তোবা একটা বিতর্কিত আইন করে সচিবদের রাজপথে নামিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। হচ্ছে এবং সরকারের ভেতর থেকেই সরকারকে স্যাবোটাজ করছেন, ডক্টর ইউনূসকে স্যাবোটাজ করা হচ্ছে, এই বিষয়টি আমাদের কাছে মোটামুটি স্পষ্টভাবে ধরা পড়ছে। তো আজকে আমরা আজকে থেকে বেশ কয়েকদিন ধরে আমরা এই যে অসঙ্গতিগুলো সরকারের মধ্যে দেখছি, অর্থাৎ সরকারের ভেতরে থেকে সরকারকে যে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা, সে বিষয়গুলো আমরা চেষ্টা করব আহ এইখানে এই অনুষ্ঠানে অল্প সময় 10-12 মিনিটের মধ্যে তুলে ধরার জন্য। এবং এর জন্য একটি শিরোনাম দেওয়া হয়েছে, বুঝলে বুঝপাতা, না হলে তেজপাতা। কিছু করার নাই। আপনারা জানেন যে গত 22শে মে ডক্টর ইউনূসের পদত্যাগকে কেন্দ্র করে একটি পরিস্থিতির সৃষ্টি হয়। ডক্টর ইউনূসের পদত্যাগের যে ঘোষণা, এরকম একটি বিষয়কে কেন্দ্র করে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যে 21শে মে ওই সময়টায় সেনাপ্রধানের একটি বক্তব্য মিলিয়ে সরকার, সেনাবাহিনী সবকিছু মিলিয়ে একটি একটি উত্তেজনাকর পরিস্থিতি ছিল। এর মধ্যে 24শে মে আহ, আহ, একনেকের বৈঠকের পরে আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ, উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, তার বক্তব্য থেকে জানা যায় যে ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না। তো এই বিষয়টি জানার পরে মোটামুটি একটি স্বস্তি নেমে আসে। কিন্তু 25শে মে হঠাৎ করে একটি নতুন অধ্যাদেশ জারি করা হয়। 25শে মে এই অধ্যাদেশ হচ্ছে সরকারি কর্ম সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025। এটি 25শে মে জারি করা হয় এবং তারপর থেকে আসলে এক ধরনের অস্থির একটা অবস্থা বিরাজ করছে আমাদের সচিবালয়ে। তো আমি যদি আপনাদেরকে এই এই আইনের থেকে একটু জিনিস দেখাই, এই আইনের যে ধারা বা যে এই আইনে যেগুলো বলা হয়েছে, আমি যদি আপনাদেরকে একটু বলি যে আহ, এই আইনের এটা 18 সালের যে 57 নম্বর আইনের ধারা 37 ক এর সন্নিবেশ। অর্থাৎ এখানে নতুন ধারা 37 ক একটি ঢোকানো হয়েছে, যেখানে বলা হয়েছে আহ, যে এমন কোনো কার্যে যদি লিপ্ত হন যাহা অনানুগত্যের সামিল, বা যাহা অন্য কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে, অথবা অন্যান্য কর্মচারীর সহিত সমবেতভাবে বা এককভাবে ছুটি ব্যতীত বা কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন, আহ, যে কোনো কর্মচারীকে তাহার কর্মে হইতে অনুপস্থিত থাকিতে বিরত থাকিতে বা তাহার কর্তব্য পালন না করিবার নিমিত্তে উস্কানি দেন, যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হইতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, ইত্যাদি ইত্যাদি। মোট 4টি ধারা এখানে দেওয়া হয়েছে এবং এর শাস্তি হচ্ছে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, চাকরি হইতে অপসারণ বা চাকরি হইতে বরখাস্ত। এবং এই যে আইনটা, এই আইনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, বেশ কিছু আহ, বিষয় এখানে এসেছে। যে এই আইনের অধ্যাদেশের আওতায়, অর্থাৎ নতুন যে অধ্যাদেশ দেওয়া হয়েছে, এই অধ্যাদেশের আওতায় বিচারাধীন কাউকে বিচারাধীন করা হলে তদন্তের কোনো অবকাশ রাখা হয় নাই। নিয়োগকারী কর্তৃপক্ষের সব সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এই অধ্যাদেশ অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষ 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেবে। অভিযুক্ত কর্মচারী জবাব দিলে এবং জবাবে শুনানি চাইলে শুনানি শেষে কেন তাকে দণ্ড দেয়া হবে না মর্মে
আবারও 7 দিনের নোটিশ দেওয়া হবে। সেই নোটিশের জবাব দিক বা না দিক, নিয়োগকারী কর্তৃপক্ষ দণ্ডাদেশ প্রদান বিষয়ে সরকারি কর্ম কমিশনের সঙ্গে কোনো সুপারিশ না করেই দণ্ড প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। অর্থাৎ হাসিনা আমলে যদি এই অধ্যাদেশটি হতো, তাহলে এটি নিয়ে বলা হতো যে একটা ফ্যাসিস্ট সরকারের একটি ফ্যাসিস্ট অধ্যাদেশ। এবং এখানে আসলে হাসিনা 18 সালের যে আইনটি করেছেন তিনি 2018 সালের যে আইন, সেটি আসলে 1985 সালের শৃঙ্খলা ও আপিল বিধিমালাকে পরিবর্তন করে অনেকটা সরকারি কর্মচারীদের মন জয় করার জন্য কিছু সহজ বিধান রেখে কড়াকড়ি কমিয়ে একটি 18 সালের যে চাকরি আইনটা প্রবর্তন করা হয়েছিল। তো এখন কথা হচ্ছে যে সচিবালয়ে যারা চাকরি করেন তারা কেউই আইনের ঊর্ধ্বে নন। সেই আইনের ঊর্ধ্বে যদি না থাকেন, তাদের ব্যাপারে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যেমন ধরেন যে গত 10 মাস ধরেই 10 মাস ধরেন 8-9 মাস ধরেই বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম নামে একটি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ফোরাম, তারা 26 জন সচিবকে, যারা আওয়ামী লীগের দ্বারা সুবিধাভোগী তাদেরকে সরানোর জন্য তারা দাবি জানিয়েছেন। তারা চুক্তিভিত্তিক যে নিয়োগগুলো আছে, যেমন এই জনপ্রশাসন সচিব মোখলেস সহ যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো আছে সেগুলো বাতিল করার দাবি করছেন। তারা স্বাভাবিক পদোন্নতির যেই পদ্ধতি সেটিকে আর একটু রিফাইন করা, সেটিকে আর একটু কি বলবো যুক্তিযুক্ত করা বা নিয়মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন। কারণ এই সরকার ডক্টর সালেউদ্দিনকে প্রধান করে একটি কমিটি করেছে এসব পদোন্নতির বিষয়গুলো দেখার জন্য, সেগুলো নিয়ে তারা আন্দোলন করছেন। সেই জায়গাটা কিন্তু তাদের কোনো সাড়া শব্দ নাই। তারা কিন্তু এই অধ্যাদেশের বাতিলের বিষয়টিও তাদের চতুর্থ দফা হিসেবে তারা অন্তর্ভুক্ত করে নিয়েছেন। তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। তো হঠাৎ করে সরকারি কর্মচারীদেরকে উস্কে দেওয়ার জন্য, অর্থাৎ এমনিতে ধরেন সেনা প্রশাসন বা সশস্ত্র বাহিনীর সঙ্গে একটি নাজুক পরিস্থিতি বলা চলে, একটি টানাপোড়েন চলছে। এর মধ্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে আবার একটি টানাপোড়েনের মধ্যে ফেলে দেওয়ার জন্য হঠাৎ করে এই অধ্যাদেশটি জারি করা হলো। আপনারা যদি দেখেন 22 তারিখ থেকে শুরু হলো পদত্যাগের গুঞ্জন, 22শে মে, 24শে মে জানা গেল তিনি পদত্যাগ করছেন না। 25শে মে এই অধ্যাদেশটি জারি করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হলো। গত দুদিন আগে জানানো হয়েছে ডক্টর ইউনূস জাপান থেকে ফিরে তিনি এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নেবেন। তারপরে আন্দোলনের কর্মসূচিতে পরিবর্তন এসে প্রতিদিন 1 ঘন্টা করে একটি কর্মবিরতিতে তারা গেছেন। তারা হয়তো ডক্টর ইউনূস আসা পর্যন্ত দেখবেন। তো আমরা আসলে বলতে চাচ্ছি যে এটা কি দরকার ছিল এই মুহূর্তে? এই মুহূর্তে কি এটা খুব গুরুত্বপূর্ণ কোনো ইস্যু, গুরুত্বপূর্ণ কোনো এজেন্ডা? সরকার কিন্তু ধরেন আ ক্ষমতায় আসার পরে ২২ জন জেলা প্রশাসককে কিন্তু প্রায় ৩-৪ মাস আগে কিন্তু চাকরিচ্যুত করেছেন। কারণ তারা ১৮ সাল এর নির্বাচনে যে সংশ্লিষ্টতা, সেই সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে তারা আ এই জাতীয় সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমি ভাবছিলাম যে ২২ জন ডিসিকে, জেলা প্রশাসককে যে চাকরিচ্যুতির যে ঘটনা, সেই ঘটনাটা আ কি প্রতিক্রিয়া হয়? এবং আমি দেখলাম যে তেমন কোনো প্রতিক্রিয়া আসলে হয় নাই। যেটি নিয়ে বিক্ষোভ বা সমাবেশ হওয়ার কথা ছিল বা প্রতিবাদের হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হয়নি। তো হঠাৎ করে মনে হচ্ছে যেন সরকার চাচ্ছে যে কাউকে, প্রশাসনের মধ্যে একটা আনস্টেবিলিটি ক্রিয়েট হোক। প্রশাসন থেকে ডক্টর ইউনূসের প্রতি একটি অনাস্থা আসুক, একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক। এবং ধরেন যে ওই সময় যে চাকরিচ্যুত করা হয়েছে তখন কিন্তু ধরেন যে গ্রাউন্ডটা আরকি, ধরেন আসলে জেলা প্রশাসক তো সরকারের আদেশ পালন করতে বাধ্য। তো সরকারের আদেশ দেওয়ার পরে সরকার কি সরকারকে আদেশ না পালন করলে কি তার জেলা প্রশাসকগিরি থাকবে? তার চাকরি থাকবে? তো অর্থাৎ ধরেন একটা জটিল একটা অবস্থার মধ্যে আসলে ফেলে দেওয়া হয়েছে। এবং এটির আইন মন্ত্রণালয়ের দায় সবচেয়ে বেশি এখানে। আইন মন্ত্রণালয় কোন বিবেচনায় কিভাবে আসলে এই পরিস্থিতি সৃষ্টি করেছেন? তারা কি ১৯৯০ বা ১৯৯৬ এর মতো যে রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্র সরকারের প্রতি আনুগত্য থেকে বের হয়ে এসে জনতার মঞ্চ টাইপ কিছু করার উস্কানি দেওয়ার চেষ্টা চলছে? যে সরকারকে অকার্যকর করে দেওয়ার একটি চেষ্টা চলছে যে ডক্টর ইউনূসকে যদি সরানো যায়
সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আনস্টেবিলিটি ক্রিয়েট করে, সেই চেষ্টা কি সরকারের ভেতরে কেউ করছেন? এর দায় কি ডক্টর আসিফ নজরুলের, আইন উপদেষ্টা, নাকি গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে এই কাজটি করছে? হয়তো দেশের গোয়েন্দা সংস্থা, হয়তো দেশের বাইরের গোয়েন্দা সংস্থা, সবাই মিলে কি এই কাজের সঙ্গে যুক্ত? এই বিষয়টি নিয়ে আমি লক্ষ্য করছিলাম গত কয়েকদিনের পত্রিকা, আমাদের বিভিন্ন সংবাদপত্রের যে আলোচনা, টেলিভিশনের যে আলোচনা, কিন্তু এই বিষয়টিকে তারা এই অ্যাঙ্গেল থেকে কেউই দেখছেন না যে এই মুহূর্তে এই জাতীয় একটি অধ্যাদেশের প্রয়োজন ছিল কিনা, এমনিতে টার্ময়েলের মধ্যে আরো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার প্রয়োজন ছিল কিনা। কারণ সচিবালয়টা তো ছিল, গত 10 মাসে কিন্তু সচিবালয় কেন্দ্রিক যারা কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু অনেকটা স্থির ছিলেন। তো সেখানে কি খুঁচিয়ে ঘা করার চেষ্টা হচ্ছে কিনা, শান্ত নদীতে বা শান্ত পুকুরে আপনি কি বড় ঢিল ছুঁড়ে একে পানিকে এলোমেলো করার চেষ্টা করছেন কিনা, সেই জাতীয় এঙ্গেলে আমি কারোর মধ্যেই কোনো আলোচনা দেখি নাই। তো যার জন্য ভাবলাম যে বিষয়টা সামনে নিয়ে আসি। আর আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে দুটি শব্দই তাদের পুরো চাকরি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে, কোনো আইন লাগে না। একটি শব্দ হচ্ছে অসদাচরণ। এই অসদাচরণের মধ্যে আপনার বসের কথা ডিজার্ভে করা পড়ে। এই অসদাচরণের মধ্যে আপনার সহকর্মীদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র পড়ে। এই অসদাচরণের মধ্যে কোনো নারী সহকর্মীর প্রতি অন্য যে কোনো ধরনের আচরণকে কাভার করা যায়, অনুপস্থিতিকে আচরণ কাভার করা যায়, ফেসবুকে কোনো কমেন্টসকে কাভার করা, অর্থাৎ অসদাচরণের যে বিশাল ব্যাপ্তি, সেই ব্যাপ্তি দিয়ে কিন্তু সকল আইন কাভার হয়। এবং নর্মালি আপনি যদি দেখেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যখন বরখাস্ত করা হয় বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেখানে এই শব্দটি অবশ্যম্ভাবী থাকে। আর আরেকটি শব্দ হচ্ছে জনস্বার্থে। যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ বলেন, প্রশাসনের লোক বলেন, তাদেরকে যখনই বদলি করা হয়, ওএসডি করা হয় বা বরখাস্ত করা হয়, সেখানে এই শব্দটি থাকে যে জনস্বার্থে তাকে বদলি করা হলো, জনস্বার্থে তাকে বরখাস্ত করা হলো। অর্থাৎ একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। আমার মনে হয় যে ডক্টর ইউনূস এই ব্যাপারে একটু সতর্ক হবেন, বা ডক্টর ইউনূসকে যারা পরামর্শ দেন তারা যার সঙ্গে ঘনিষ্ঠ, অর্থাৎ এই লোকগুলো সম্পর্কে কিন্তু আমরা বলছি না, ডক্টর আসিফ নজরুল সহ বেশ কিছু পার্সনকে আমরা চিহ্নিত করে বলছি যে এরা কিভাবে কিভাবে ক্ষতি করছে, এরা কিভাবে আওয়ামী লীগের স্বার্থ পুনরুদ্ধারের চেষ্টা করছে, এরা কিভাবে রিফাইন্ড আওয়ামী লীগ বা বা প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থের দিকে এদের মনোযোগ সবচেয়ে বেশি বাংলাদেশের স্বার্থের চেয়ে। তো সেই জায়গাটায় আমরা মনে করি যে এই জায়গাটা ডক্টর ইউনূসের দেখা উচিত এবং একে রিশাফল করা উচিত। কেউই আসলে কোনো কিছুর জন্য একেবারে কম্পালসারি না। এই যে ধরেন মোখলেস, যে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান, তার ঘুষের ব্যাপারটা, অর্থাৎ আরেক সচিবের সঙ্গে তার ঘুষ সংক্রান্ত হোয়াটসঅ্যাপের যেই চ্যাট, এটি যখন বের হলো, তারপরে কোনো ব্যবস্থা হয়নি। এটি তদন্ত করলেন কে? তদন্ত করার জন্য 2-3 উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হলো, তারা নাকি এটা তদন্ত করে দেখবেন। আনফরচুনেটলি যেসব উপদেষ্টাকে এটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যদি তাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে তাদেরকে যদি বলেন যে আবার ইনস্টল করে রিস্টোর করো, সেটাই তারা করতে পারবে না। কিন্তু তারা হোয়াটসঅ্যাপের ঘুষ কেলেঙ্কারি তদন্ত করে তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে না, কোনো দুর্নীতি হয়নি। তো আমার মনে হয় যে বিষয়গুলো দেখা উচিত, অর্থাৎ সরকারের ভেতরে সরকার ডিপ স্টেট এর সঙ্গে পরামর্শ করে ডিপ স্টেটের উদ্দেশ্য সাধনের জন্য কেউ কিছু করছে কিনা। কারণ গত কিছুদিনের বা গত 10 মাসের বিভিন্ন মুভে আমরা দেখেছি কিভাবে আওয়ামী লীগ এই সরকারকে আনস্টেবল করার জন্য কিভাবে কাজ করছে। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বা ভারতের গোয়েন্দা সংস্থা বা ভারতের যারা নিরাপত্তা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তারা কিভাবে চাচ্ছেন যে ডক্টর ইউনূসকে সরাতে। কারণ ডক্টর ইউনূস যদি থাকেন তাহলে ভারতের পাকা ধানে মই দেয়া কিন্তু হয়ে যাচ্ছে। ভারত ইতিমধ্যে অনেকভাবেই মানে কি বলবো, তাদের বাংলাদেশ থেকে তাদের যে লাভবান হওয়ার যেই স্বপ্ন ছিল, সেটি ক্রমশই তাদের নষ্ট হয়ে যাচ্ছে। তারা ক্রমশই এর থেকে দূরে সরে যাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের যে প্রদেশ বানানো, যে বাংলাদেশ তো তাদের, বাংলাদেশ একটা সময় রাজ্য ছিল, রাজ্য থেকে এখন দেশ হচ্ছে, সেটি তাদের সহ্য হচ্ছে না। এটি কোথায় যেন পড়লাম যে রাজ্য থেকে বাংলাদেশ এখন দেশের পথে যাচ্ছে, এটি তাদের সহ্য হচ্ছে না। তো আমি আশা করি এটি দেখবেন, সচেতন যারা আছেন তারা ডক্টর ইউনূসের নজরে আনবেন এবং এই জাতীয়
হঠকারী যে সিদ্ধান্তগুলো সরকারকে আনস্টেবিলাইজ করা, স্যাবোটাজ করার যে চেষ্টা, সেই চেষ্টাকে তারা ঠেকিয়ে দেবেন। পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকেও বলবো আপনারা ধৈর্য ধরে এই পরিস্থিতি মোকাবেলা করেন। আপনাদের মধ্যে যারা সংবেদনশীল আছেন, যারা দেশপ্রেমিক আছেন, দয়া করে তারা এই জায়গাটায় সহনশীলতার সাথে মোকাবেলা করুন। স্যাবোটাজ যারা করতে চাচ্ছে তাদেরকে ঠেকিয়ে দিয়ে নিশ্চয়ই আমরা একটি সুন্দর দেশ যখন পাবো, সকলের সকল চাহিদা, সকলের সকল দাবি পূরণ করা অনেক সহজ হয়ে যাবে। আরেকটি বিষয় আপনাদেরকে সামনে আনতে চাই, বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো না। বিএনপি নেত্রী রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে ভারতের একটি চ্যানেল আজ তকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি ইচ্ছামতো ভাবে ডক্টর ইউনূসকে ঝেড়েছেন। ডক্টর ইউনূসকে পদ মানে কি বলবো, এই সরকারকে তিনি নানাভাবে উড়িয়ে দিয়েছেন। মানে এগুলা আসলে এদের মানে বিএনপি থেকে আসলে এই মুহূর্তে জনাব তারেক রহমান যদি 4-5 জন মানুষকে যদি সরিয়ে দেন বা তাদেরকে যদি মুখ বন্ধ রাখতে বলেন, তাহলে এটি বিএনপির জন্য কিন্তু ভালো হবে। কিন্তু এরা নানাভাবে কিন্তু ঘোট পাকিয়ে এই দলটাকে বিপদগ্রস্ত করছে। যেই চ্যানেলে বিএনপি নেত্রী গেছেন সেই চ্যানেলের কয়েকটি স্ক্রিনশট আমি যদি আপনাদেরকে দেখাই, যে সেই আজতকের বলা হচ্ছে তারেক রহমানের সাংঘাতিক প্ল্যান, লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে, ইন্ডিয়ানদের লাথি মেরে ঢুকিয়ে দেওয়ার হুমকি, তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, ভারতকে সতর্ক হতে হবে, বাংলাদেশি সাংবাদিকদের শঙ্কা, বিএনপি নেতা জেল মুক্তিতে ভারতের বিপদ, বাংলাদেশের সাধারণ মানুষের স্বাধীনতা একেবারে শেষ, বিএনপির সময়ে লাদেন এসেছিল, হিন্দুদের উপর হামলাকে ছোট করে দেখছে বিএনপি, যেন দায় এড়াচ্ছেন, তারেক রহমানের নির্দেশ মানলে বাংলাদেশ সেনা বিদ্রোহের পথে, শয়তান মাথাফাস, হাসিনাকে মারতে কোটি কোটি টাকা দিয়েছেন তারেক রহমান, হাসিনার 1 নম্বর শত্রু তারেক জিয়া ক্ষমতা দখলে দেশে ফিরছেন। তো এই জাতীয় শিরোনামে তারা গত কিছুদিনে ক্রমাগতভাবে তারা এই শিরোনামগুলোকে তারা সামনে এনেছেন, নানা রকম অপপ্রচার করেছেন দেশের বিরুদ্ধে। কিন্তু সেই চ্যানেলেই যে বিএনপি নেত্রী, সাবেক বিএনপির এমপি রুমিন ফারহানা, তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং এই বিষয়টিকে অনেকে সন্দেহের চোখে দেখছেন, তাদের মধ্যে অনেক ভাবনা কাজ করছে। তো এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, আশা করি আগামী কিছুদিনের মধ্যে এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আনতে পারবো, যে হোয়াট ইজ বিহাইন্ড দিস ইন্টারভিউ। এবং এই আসলে হচ্ছে কি, দেখেন যে বিএনপির যারা নেতাকর্মী আছেন, মানে কর্মী তো না, নেতারা যারা যারা আছেন, তারা আসলে নিজেরাই নিজেদের যে সর্বনাশ করছেন, আমরা বারবার বলার পরেও তারা এদিকে গুরুত্ব তো দিচ্ছেন না, বরঞ্চ আমরা শত্রু হয়ে যাচ্ছি। আমাদেরকে নানাভাবে মানে ক্ষতিগ্রস্ত করা, নানা রকম অপবাদ দেওয়ার চেষ্টা চলছে। তো এগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, আমরা যা বলছি বোঝার চেষ্টা করুন দয়া করে, দেশের স্বার্থে এবং বিএনপির স্বার্থেও। কারণ ধরেন আমাদের হাতে বিএনপি হচ্ছে পাওয়ার ইন ওয়েটিং, বিএনপি হচ্ছে পরবর্তী সরকার বিএনপি গঠন করবে, এমনটি মনে হয় যদি সুষ্ঠু ভোট হয়, জনগণ যদি ভোট দেয়, আশা করছে বিএনপির নেতারা। কিন্তু আমরাও মনে করি যে এই মুহূর্তে প্রধানতম দল হচ্ছে বিএনপি, কিন্তু বিএনপির কিছু কিছু নেতার যে কার্যক্রম এবং কিছু কিছু নেতার যে বক্তব্য, সেটি বিএনপিকে ক্রমশ জনগণের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, জনগণের কাছে ভিলেন বানিয়ে দিচ্ছে। আশা করি বিএনপি নেতৃত্ব এটি ভাববেন এবং সরকারের ভেতরে থেকে যারা স্যাবোটাজ করছেন তাদের ব্যাপারে ডক্টর ইউনূস সতর্কতার সঙ্গে এগোবেন। উনি ওনার উপদেষ্টা পরিষদ রিশাফল করবেন, নতুন ভাবে তিনি এই নির্বাচন পর্যন্ত যে সময়টা, আমরা চাই যে শক্তভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। গত 10 মাসে অনেক হাত মস্ক করার দিন শেষ, হাত অনেক মস্ক হয়েছে এবং আলী ইমাম মজুমদার সহ 111 এর সঙ্গে যারা যুক্ত ছিল, যাদেরকে এই সরকার নানাভাবে তোষণ করছে, ক্ষমতায়িত করে রেখেছে, এইসব ইঁদুর যারা যারা ভেতর থেকে রশি কাটছে, যারা ভেতর থেকে জাল কেটে দিচ্ছে, তাদের ব্যাপারে সতর্ক হতে হবে। না হলে কিছুই করার নাই, বুঝলে বুঝপাতা, না হলে তেজপাতা, বিপদে আপনারাই পড়বেন। বাংলাদেশ আরো বেশি বিপদের মধ্যে পড়বে। আমরা যেই জুলাইতে যেই রক্ত দেয়া হয়েছে, জুলাইতে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে আত্মত্যাগ, যে যে সংগ্রাম, সেটি আসলে মুখ থুবড়ে পড়বে, সম্পূর্ণ বিফল হবে। দর্শক কনক স্যারও আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে তারা কি করতে চাচ্ছে। তার কথা স্পষ্ট, এই বিতর্কিত আইনটা না করলে হতো, এখন কেন প্রয়োজন ছিল?
সরকার কিছুদিন পরে করলো সেটা। তখন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইলেন, তারপরে এই আইনটি করা হলো এবং ডক্টর ইউনূস বিদেশে চলে গেলেন। এই আইন নিয়ে তারা আন্দোলন শুরু করলো। অর্থাৎ এই আইনটা যদিও যুক্তিক, কারণ আইনটা মানতে অবশ্যই সচিবালয় বা সরকারি কর্মচারীরা মানতে বাধ্য। আইনটা হচ্ছে যে যদি কেউ ঘুষ খায় বা অনৈতিক কাজ করে তাহলে তাকে নোটিশ ছাড়াই বরখাস্ত করা যাবে। আগে ছিল যা তাকে বাংলাদেশের যে কোনো জায়গায় বদলি করা হবে, এখন বদলি থেকে সরাসরি বরখাস্তের দিকে চলে আসছে। আপনি ঘুষ খাবেন, আপনি সরকারি আইন লঙ্ঘন করবেন, আপনি বরখাস্ত হবেন না, এটা তো হয় না। সরকারি চাকরি তো একটা মগের মূল্য অবস্থা হয়ে গিয়েছে। আর যাই হোক, যত অপরাধী সে করুক না কেন, তার চাকরি কোনোদিন বরখাস্ত হয় না। এটা তো আমি মনে করি ঘুষ খাওয়ার জন্য, অপরাধ করার জন্য সবচেয়ে বড় একটা এই আমি বলবো এটা একটা অপশন থাকে যে চাকরি আমাদের যাবে না যত অপরাধী আমরা করি। আমাদেরকে বান্দরবন, খাগড়াছড়ি, সবচাইতে বড় অপরাধ হচ্ছে বান্দরবন ট্রান্সফার করা বা খাগড়াছড়ি ট্রান্সফার করা। এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এর কারণে তো ঘুষ বন্ধ হবে না, এর কারণে তো অনৈতিক কাজ বন্ধ হবে না। আদেশ বা জারি যে আইন ঠিক আছে, কিন্তু আইনটা কি এই সময় করা জরুরি ছিল? আইনটা হয়তো বা কিছুদিন পর বা এই মুহূর্তে যখন সেনাবাহিনীর সাথে সরকারের একটা বড় ধরনের সংঘাত চলছে, বড় ধরনের মুখোমুখি অবস্থানে আছে, এই মুহূর্তে এই আইনটি না করে বিতর্কিত না করলেও তো হতো। এই কারণে কিন্তু অনেকেই সন্দেহ করছেন যারা এই আইন করেছে তারা কি আসলে সরকারকে বিতর্কিত করার জন্য করেছে কিনা।